আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। এই করোনা কালে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। আমি রেহেনা বেগম প্রিয়া, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রাম থেকে সবাইকে স্বাগত জানাই। মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, স্বাধীনতা তুমি অন্ধকারে খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কবিতার পংক্তি শুনলাম। এই কবিতা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে স্বাধীনতার ছোঁয়া আছে। এই কবিতার এই লাইনে স্বাধীনতার কথা বলা হয়েছে। স্বাধীনতার সময়ের অনেক স্মৃতি আমাদের বিভিন্ন বইয়ে গদ্যাকারে পদ্যাকারে লিখিত আছে। তোমরা শিক্ষার্থীরা স্বাধীনতা কি, স্বাধীনতা যুদ্ধে আমাদের এই মানুষের অবদান কি, সে সম্পর্কে তোমরা অবহিত হয়েছ। এই স্বাধীনতা যুদ্ধে মানুষের ত্যাগের মহিমা অপরিসীম। কত মানুষের, কত মায়ের, কত সন্তানের, কত বোনের, কত ভাইয়ের বেদনার ইতিহাস রক্ত দিয়ে গাঁথা আছে এই স্বাধীনতা যুদ্ধে। তোমরা বিভিন্ন বই থেকে পড়ে জানতে পেরেছ। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ ঠিক তেমনই একটি প্রবন্ধ, ঠিক না, ডায়েরি আকারে লেখা একটি গদ্য তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের গদ্যাংশ থেকে একটি প্রবন্ধ পড়াবো। প্রবন্ধটি হচ্ছে ৭১-এর দিনগুলি। প্রবন্ধটি লিখেছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন লেখিকা, যাকে আমরা শহীদ জননী হিসেবে অভিহিত করি। তিনি হলেন জাহানারা ইমাম। শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি গদ্যাংশ থেকে তোমাদের আমি আজকে পড়াবো। সময় স্বল্পতার কারণে আজ আমি এই গদ্যাংশটিকে দুইটি অংশে বিভক্ত করেছি। আজকে তোমাদের এই ৭১-এর দিনগুলি নবম দশম শ্রেণীর এই গদ্যাংশকে দুই অংশে বিভক্ত করায় প্রথম পর্ব নিয়ে তোমাদেরকে পড়াবো। প্রথম পর্বে আজকে এই ৭১-এর দিনগুলি গদ্যাংশ থেকে তোমরা কি শিখতে পারবে, এই বিষয়টা পড়ে তোমরা কি জানতে পারবে, অর্থাৎ এই বিষয়ের শিখন ফলটা কি, এই সম্পর্কে প্রথমেই তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। দেখো, এর শিখন ফলটা হচ্ছে দেশপ্রেমের সংজ্ঞা দিতে পারবে। অর্থাৎ এই ৭১-এর দিনগুলি প্রবন্ধটি পড়লে শিক্ষার্থীরা দেশপ্রেমের সংজ্ঞা দিতে পারবে। দ্বিতীয়ত, দেশের জন্য মায়ের আত্মত্যাগের উদাহরণ দিতে পারবে। দেশের ইতিহাস জানতে উৎসাহ বোধ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠটি পাঠ করলে দেশের প্রতি মমত্ব, ভালোবাসা জাগ্রত হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তোমরা জানতে পারবে। আসলে মূলত এই পাঠটি হলো ৭১-এর মুক্তিযুদ্ধে ঘাতক দালাল রাজাকার আল বদর আল শামসের শাস্তির দাবিতে যিনি আমৃত্যু সংগ্রাম করেছেন, তিনি হলেন শহীদ জননী জাহানারা ইমাম। তার এই সংগ্রামের ইতিহাস তিনি চমৎকার আঙ্গিকে ডায়েরি আকারে লিখেছিলেন। সেই ডায়েরির কিছু অংশ তোমাদের এই নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে তুলে ধরা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন মূল পাঠে বা মূল আলোচনায় চলে যাই। ৭১
একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম। আমরা শুরুতেই লেখিকা সম্পর্কে কিছু আলোচনা করি। জাহানারা ইমাম। একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। জাহানারা ইমাম 1929 সালের 3রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জাহানারা ইমাম 1929 সালের 3রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল আলী, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জাহানারা ইমাম 1947 সালে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে বিএ পাশ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি শিখলাম? 1929 সালে 3রা মে জাহানারা ইমাম মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল আলী, তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জাহানারা ইমাম ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পদ পেয়েছিলেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজেও অধ্যাপনা করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তার প্রথম সন্তান রুমি যোগদান করেন। রুমি ও তার সহযোদ্ধাদের বিভিন্ন অপারেশনে জাহানারা ইমাম সহযোগিতা করেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাদ্যের যোগান, গাড়িতে অস্ত্র আনা নেয়া এবং তা যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেয়া, খবর আদান প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষ দিকে রুমি শহীদ হন। জাহানারা ইমাম হন আমাদের শহীদ জননী। মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তার অসাধারণ গ্রন্থ একাত্তরের দিনগুলি সর্বত্র সমাদৃত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে শিখলাম আসলে একাত্তরের দিনগুলি মূলত স্মৃতিচারণমূলক একটি লেখা। অত্যন্ত চমৎকার ভাবে লেখিকা জাহানারা ইমাম তার এই পাঠে তুলে ধরেছেন। তোমরা এই পাঠটি পড়লে বা আমার আলোচনা শুনলে দেখবে চমৎকার ভাবে সেই যুদ্ধের ইতিহাস তিনি তার এই পাঠে লিখেছেন। তার কলমের কালি দিয়ে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার সেই মুক্তিযুদ্ধের হৃদয় বিদারক ইতিহাসগুলি। তার সন্তান হারানোর বেদনা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখনীতে। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। একাত্তরের ঘাতক, দালাল, রাজাকার, আল বদর, আল শামসদের শাস্তির দাবিতে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। তিনি 1994 সালের 26 জুন ইহলোক ত্যাগ করেন। তাহলে আমরা কি শিখলাম? জাহানারা ইমাম 1994 সালের 26 জুন পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখিকা সম্পর্কে তোমাদের সাথে আলোকপাত করলাম। লেখিকা জাহানারা ইমাম একজন মা ছিলেন। তার লেখনীতে ফুটে উঠেছে যে মায়ের ভূমিকা। একজন মা মুক্তিযুদ্ধে কত বড় অবদান রাখতে পারে তার এই লেখা পড়ে আমরা আজ জানতে পারব। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে যাই। জাহানারা ইমাম তার
একাত্তরের দিনগুলি লেখনীতে তার মুক্তিযুদ্ধের সময় সমস্ত স্মৃতিগুলি ডায়েরিতে চমৎকারভাবে লিখে রেখেছিলেন। সেই ডায়েরি কিছু পাতা এই বইয়ে লিপিবদ্ধ হয়েছে। সুন্দর আঙ্গিকে তারিখ সহকারে তার এই লেখাগুলি এই প্রবন্ধে জায়গা করে নিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা মনোযোগ সহকারে আমার এই পাঠ শুনবে এবং মনোযোগী হবে। আমরা মূল আলোচনায় যাচ্ছি। উনি শুরুতেই 13 এপ্রিল মঙ্গলবার 1971 সালের কি ঘটেছিল তার ডায়েরির পাতায় তিনি লিখেছিলেন। 4 দিন ধরে বৃষ্টি, শনিবার রাতে কি মুষলধারেই যে হলো, রোববার তা দিন ভর একটানা। গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে রোদ দেখা গেছে, মাঝে মাঝে এক পশলা বৃষ্টি। জামি ছড়া কাটছিল। রোদ হয়, বৃষ্টি হয়, খেক শিয়ালের বিয়ে হয়, কিন্তু আমার মনে পাষাণ ভার। এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই, ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বসার ঘরে বসে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। এইরকম সময়ে করিম এসে ঢুকলো ঘরে। সামনে সোফায় বসে বলল, ফুপু যান, এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, আপনারা কোথাও যাবেন না। জাহানারা ইমাম তার ড্রয়িং রুমে বসেছিলেন। 13 এপ্রিল মঙ্গলবার 1971 সালে। সেদিন বৃষ্টি হচ্ছিল একটানা 4 দিন ধরে। 13 এপ্রিলের আগ থেকে সন্ধ্যাবেলা বৃষ্টি থেমে গিয়েছিল। জামি ছড়া কাটছিল। রোদ হয়, জামি তার ছেলে। রোদ হয়, বৃষ্টি হয়, খেক শিয়ালের বিয়ে হয়, কিন্তু লেখিকার মনে শান্তি ছিল না। তার মনটা পাষাণ ভর ছিল, তার হৃদয়ে ব্যথা ছিল। সে মন ভারাক্রান্ত মনে সোফায় বসেছিল। হঠাৎ তার ভাইয়ের ছেলে করিম এসে ঢুকলো। ঢুকে বলল, ফুপু যান, এ পাড়ার অনেকেই তো চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, আপনারা কোথাও যাবেন না। তার মানে হলো 71-এর মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন অনেকেই এই পাক বাহিনীর ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছিল। মনে তোমরা হয়তো জানবে শিক্ষার্থীরা, 25শে মার্চের সেই কালো রাতে অতর্কিত হামলায় আমাদের পাক বাহিনীর যে অতর্কিত হামলা হয়েছিল তাতে অনেকেই শহীদ হয়েছিল। সেই 25শে মার্চ মধ্যরাত থেকে যুদ্ধ শুরু হলো, চলছিল 71-এর ওই 13 এপ্রিল পর্যন্ত, তখনও যুদ্ধ চলছিল। ওই যুদ্ধের কিছু ইতিহাস সুন্দর ভঙ্গিতে আঙ্গিকে লিখে রেখেছেন শহীদ জননী জাহানারা ইমাম। তাহলে 13 এপ্রিলের আরো একটু ঘটনা আছে, সেটি আবার পড়ছি। কোথায় যাব? অর্থাৎ লেখিকাকে যখন প্রশ্ন করলো, ফুপু যান, সবাই তো চলে যাচ্ছে, আপনারা যাবেন না? তখন শহীদ জননী জাহানারা ইমাম বলল, কোথায় যাব? অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কেমন করে যাব? কিন্তু এ পাড়া ছেড়ে লোকে যাচ্ছে কেন? এখানে তো কোনো ভয় নেই। নেই মানে? পেছনে এত কাছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো, হল তো সব খালি, বিরাট। যা হবার তা তো প্রথম দুদিনেই হয়ে গেছে। জানো, বাবুদের বাড়িতে তার মামার বাড়ির সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে। তাই নাকি? এখানে কি বলছে? করিম বলছে তার ফুপুকে। আমরা তো ভাবছিলাম শান্তিনগরে আমরা দুলাভাইয়ের বাসায় যাব। তাহলেই দেখো, ভয়টা আসলে মনে। শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসছে মিলিটারির হাত থেকে পালাতে, আবার তুমি এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগরে যেতে যাচ্ছ নিরাপত্তার কারণে। যুক্তিটা বুঝে করিম মাথা নাড়ল।
খুব দামি কথা বলেছেন ফুপুজান। আসলে যা কপালে আছে তা হবেই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখিকা বোঝাতে চেয়েছেন যে কেউ ভয়ে এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগরে যাচ্ছে, আর শান্তিনগরের লোক ভয়ে এলিফ্যান্ট রোডে আসছে। নইলে দেখেন না, ঢাকার মানুষ খামোকা জিঞ্জিরায় গেল গুলি খেয়ে মরতে। আরো একটা কথা শুনেছেন ফুপুজান? নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে, পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ। শিউরে উঠলাম, বললাম, রোজই শুনছি করিম, যেখানে যাই এছাড়া আর কথা নেই। কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে হাত আর চোখ বেঁধে। কত লোক দেখছে। এখন শুনছি সদরঘাট, সোয়ারিঘাটে নাকি দাঁড়ানো যায় না পচা লাশের দুর্গন্ধে। মাছ খাওয়াই বাদ দিয়েছি এজন্যে। প্রিয় শিক্ষার্থীরা, লেখিকা এখানে মুক্তিযুদ্ধের সময় যে মানুষকে পাক বাহিনীরা বিভিন্নভাবে অত্যাচার করেছে, গুম করেছে, গুলি করে মেরেছে, মারার পরে যে লাশগুলির পচা দুর্গন্ধ ভেসে আসছে সেই কথাই এখানে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে সোহারি ঘাট, বুড়িগঙ্গা ঘাটে ওইখানে দাঁড়ানোই জানা মানুষের পচা লাশের এমন গন্ধ সুন্দরভাবে তিনি তার এই লেখনীতে তুলে ধরেছেন। সেই মুক্তিযুদ্ধের সময়ে যে ইতিহাস তিনি তার 1971 সালের 13 এপ্রিল তার ডায়েরিতে লেখা এই বর্ণনা থেকে আমরা জানতে পারলাম যুদ্ধের ওই সময়ের সেই করুণ ইতিহাসের কিছু কাহিনী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সময় স্বল্পতা, এই কারণেই এই 71-এর দিনগুলির প্রথম পর্ব আজ এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটি কথা তোমাদের বলে দিচ্ছি, মাদক থেকে তোমরা বিরত থাকবে। মাদক হলো প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে এমন একটি দ্রব্য যা ব্যবহারে মানুষের চিন্তা, চেতনা, আচার, ব্যবহার ও স্বাভাবিক মস্তিষ্কের কার্যক্রম ব্যাহত হয়। তাই তোমরা কখনোই মাদকের নেশায় ঝুঁকে পড়বে না। মাদক তোমাদেরকে শেষ করে দেবে। আসো শিক্ষার্থীরা, আমরা সবাই একসাথে মাদককে না বলি এবং আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। সকলকে ধন্যবাদ।